অবস্থান এবং দলীয় অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে আসলে মানুষ দেশ পুনর্গঠনের কাজে অ্যাক্টিভ হবে এবং গণঅভ্যুত্থানের সময় আসলে যে এক দফা দাবিটা ছিল, এই এক দফায় আসলে মানুষ নেমে এসেছে এবং আমরা মনে করি এটা তার হচ্ছে ওই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, যে সে এই দাবিটাকে ফুলফিলমেন্ট আসলে একদম দেখতে চায় বাংলাদেশে। আর কমিটিকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা জেলা কমিটি, জেলায় আমাদের সার্চ কমিটি করা হয়েছে এবং এই সার্চ কমিটির মাধ্যমেই আমরা নির্ধারণ করবো যে মানে এই অভ্যুত্থানের সময় সক্রিয় যে তরুণ শক্তিরা ছিল তারা কারা, এবং তাদের সাথে আমরা বসবো এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা আসলে কমিটিটা কিভাবে করা যাবে, জেলা কমিটি নাকি থানা কমিটি নাকি উপজেলা কমিটি, এগুলো আমরা সিদ্ধান্তের প্রক্রিয়ায় আছি এখনো। আর সময় বেঁধে দিতে চাই কিনা সরকারকে, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার একটি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দ্বারা নির্বাচিত সরকার, আর আমাদের আগের সরকার ছিল অনির্বাচিত সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। 3 টার্মে তারা 2 টার্মে অ্যাটলিস্ট তারা মানে বিদেশে এবং ইন্টারন্যাশনাল এবং লোকালি তারা হচ্ছে অনির্বাচিত, এটা প্রমাণ হয়েছে। আর আমাদের এখনকার যে সরকার, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারকে আমরা কাজ করতে দিতে চাই। অবশ্যই এখানে সময়ের ক্ষেত্রে আমরা সবাই চাইবো দ্রুততম সময়ের মধ্যে কার্য সমাধান হোক। আমাদের অনেক কাজ সামনে, দেশ পুনর্গঠন অবশ্যই এখন ইজি একটা বা সহজ একটা পরিস্থিতিতে নাই। আমরা মনে করি যে এগুলো করার জন্য সময় দরকার, কিন্তু আমরা চাইবো যে এখানে যেটা আমরা বলেছি মন্থর গতিটা আসলে চলে যাক। আমরা চাই যে সরকারের প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সচিব, মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোক অ্যাক্টিভ হোক এবং তারা নিজেদের কাজটা, ডেইলি কাজটা বার্ডেন হলেও তারা বাড়িয়ে নিক, তারা জনগণের উদ্দেশ্যে, জনগণের জন্য এটা বাড়িয়ে নিক এবং কার্য সমাধানের জন্য এগিয়ে যাক। আর এটা দ্রুততম সময়ের মধ্যেই আমরা চাইব। আর পরবর্তীতে 1 মাসের কাজে আমরা সন্তুষ্ট কিনা এই প্রশ্নটা এসেছে, এটার উত্তর নাসির আব্দুল্লাহ। আমি স্পষ্টত কিছু টেকনিক্যাল বিষয় বলি। আমাদের সিভিল সোসাইটি, সিভিল ফরমেশনে কাজ করে হলো পুলিশের কাছে সিভিল ফরমেশনে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল কিছু সাপোর্ট থাকে। এখন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেখানে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, প্রত্যেকেরই আলাদা কিন্তু কর্মযোগ্য রয়েছে। এবং পুলিশের কি হয়েছে, তারা একটা ফেসিস্টের লাঠিয়াল বাহিনী হয়েছিল, যেখানে একটা সংঘবদ্ধ যে শক্তিটা রয়েছে, একটা প্রফেশনাল অর্গানাইজেশনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। এবং ড্যামেজের বদলে কি হয়েছে, যখন তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করেছে, জনগণ তাদের উপরে সংক্ষুব্ধ হয়েছে এবং সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন। এখন তাদের যে একটা ট্রাস্টের জায়গায়, সেখানে তারা আসে নাই এবং সেখানে আপনারা দেখেছেন একটা পুলিশের রিফরমেশন কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে পুলিশকে হলো পুরো ব্যবস্থাটাকে আবার অর্গানাইজ করতে হবে এবং সেখানে র্যাবের কথা এসেছে এবং র্যাবের বিষয়ে হলো মানুষের কিছু রিজার্ভেশন রয়েছে। আপনি পুরো বাহিনীকে একটা প্রফেশনাল, এটা স্টেটের সম্পদ, কিন্তু র্যাবের কিছু ব্যক্তিবর্গ কিন্তু বিভিন্ন কার্যকলাপে হলে জড়িত ছিলেন। সেখানে আপনি র্যাবকেও যদি হলো মাঠে হলো ডিপ্লয় করেন, তাহলে সেটাও কাজ করতেছে না। সেকেন্ড আরেকটা বিষয় আছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিছু হলো লিমিটেশন রয়েছে, যে বাংলাদেশ সেনাবাহিনী লেখাল ওয়েপন তাদেরকে টেকনিক্যাল এই পার্ট গুলো দেওয়া হয়, তারা জনগণের মধ্যে কিভাবে কাজ করবে সে বিষয়ে না, এবং তাদেরকে 1 মাসের ম্যাজিস্ট্রেটি পাওয়ার হলে দেওয়া হয়েছে। আমরা 1 মাস দেখি কতটুকু আইন শৃঙ্খলার উন্নতি হয়, তাহলে সেনাবাহিনীর ক্ষেত্রে সেভাবে আমরা দেখবো। আর আরেকটা বিষয় রয়েছে পুলিশকে রিফরমেশন এবং পুলিশকে অ্যাক্টিভ করা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত গতিতে ঠিক হচ্ছে না। কিন্তু জনগণ, তাহলে আমরা সেই বিষয়ে কি করব, সে বিষয়ে আমরা একটা দ্রুত প্রস্তাবনা রেডি করতেছি এবং আপনারা যারা জনগণ রয়েছেন, কিভাবে হয়তোবা আমরা যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছি, দেশি বিদেশি যে চক্রান্ত আছে, যদি আইন শৃঙ্খলা ব্যর্থ ঘটে, সেখানে আমাদের জনগণকে কাউকে আইন হাতে তুলে না নিয়ে কিভাবে সাপোর্টিভ হয়ে কাজ করতে হয়, হয়তোবা আমাদেরকে সেই জায়গাটা যেতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে মাজার ভাঙা হচ্ছে, মন্দিরে হামলা চালানো হচ্ছে, মানে একের পর আন্দোলন সৃষ্টি হচ্ছে, সেখানে অনেকে আইনটা নিজের হাতে তুলে নিতে চাচ্ছেন। 15 ইয়ার্সে সবার চাওয়া পাওয়া 2 দিনে শুরু হয়ে গিয়েছে। আমরা মনে করি এই জায়গা থেকে তরুণরা যেভাবে হলো আন্দোলনের ছিল, তারা যদি সংঘবদ্ধ হয়ে এই বিষয়গুলো কাজ করতে পারে এবং জনগণকে সাথে নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো রিজলভ হবে। তারপরে আপনারা একটা কোশ্চেন করেছেন, আচ্ছা নাগরিক কমিটি কেন, এটা মনে হয় এর মধ্যে আমি স্পষ্ট করেছি যে একদম সিম্পলি আরেক মিনিট বলে দিই, আপনি একদম ক্লিয়ার মনে রাখেন।
ছাত্ররা ঐক্যবদ্ধ, কিন্তু সেখানে আমরা বলেছি যে ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের সমন্বয়ে বাংলাদেশ গণ অভ্যুত্থান হয়েছিল। নাগরিকদের কোনো প্ল্যাটফর্ম নাই এবং নাগরিকরা সংঘবদ্ধ না থাকার কারণে কি হয়েছে, আমাদের সেই গণ অভ্যুত্থানের যে স্পিরিট অথবা আকাঙ্ক্ষা শহীদদের, সেটা ব্যাহত হচ্ছে। এখন ধরেন জামাতের দিকে চলে গেছে, বিএনপির দিকে চলে গেছে, বিভিন্ন দল তাদের মতন ব্যানার জায়গায় অ্যাক্টিভ করেছে। গত 15 ইয়ার্সে তারা বলেছে আমরা নির্যাতিত হয়েছি, নির্যাতিত সবাই হয়েছি, আমিও পার্সোনালি নিজে জেল কেটেছি। কিন্তু বিষয়টা হলো, আপনি যদি শহীদদের মধ্যে 200 শহীদ হলো বিএনপির, 200 জামাতের, বাকি শহীদদেরকে রক্তের সেই টস বিয়ারের কে হবে? আমরা মনে করি যারা শহীদ হয়েছে তারা কখনোই আন্দোলনে বিএনপি অথবা বিএনপি বা জামায়াত হিসেবে আসে নাই। তারা একটি আহ্বানে এসেছিল, সেটা হলো এক দফা দাবি। আমরা সেই এক দফা বাস্তবায়ন বাংলাদেশে করে ছাড়বো। সেটার জন্য হলো নাগরিকদের পক্ষ থেকে আমরা একটা প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। আমরা সকল নাগরিকদের বাংলাদেশের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করব। এখানে কোনো দল, মতানতবাদ বা আমাদের যে দ্বিমত রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালাবো। সেই প্রয়োজনীয়তা থেকে নাগরিক প্ল্যাটফর্মটা গঠন হয়েছে। চিন্তা বিনির্মাণ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে 2023 সালের 4 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করেছিল। এরপরে আমরা ছাত্র শক্তিতে যারা ছিলাম নানাবিধভাবে আমরা সক্রিয় থেকেছি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে একীভূত হয়ে যায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন চলাকালীন সময়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে। গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক ছাত্র শক্তির 2 জন দায়িত্বশীল কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এবং একই সাথে ছাত্র রাজনীতির ফরমেশন কি হবে, রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। সে জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্র শক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাকেই কাজ করতে হলো। খুব সম্ভবত প্রশ্নটা আমাকে ঘিরে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ, যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবেন। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরো প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবেন। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সে সমাধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সেই সিদ্ধান্ত নেবেন। সে ব্যাপারে আমাদের এখনই কোনো পূর্বাপার বক্তব্য নেই। ধন্যবাদ সকলকে। ছাত্র শক্তির সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেই কমিটি যে পূর্বের কমিটি ছিল সেটা এক্সিস্ট করে না। আপনার এখন সাবেক ছাত্র শক্তি। প্রশ্ন উত্তরে যায়। আমাদের আরেকটা বিষয় ভাইয়া কোশ্চেন করেছেন যে আমরা একটা ফর্ম
দেশে জরুরি অবস্থা এখন নেই, কারণ আমরা মনে করি যে আমরা জনগণ এখন ঐক্যবদ্ধ। কোন জরুরি অবস্থার মধ্যে আমরা এখনো যাইনি। তো জরুরি অবস্থা যাওয়ার আগেই আমরা যে যে পেশাতে থাকি না কেন, সাংবাদিক, রাইটার, গবেষক, আমাদের সিভিল সোসাইটি হোক, ব্যুরোক্রেসি হোক, সবাই ঐক্যবদ্ধ ভাবে যাতে দেশটা কোনো জরুরি অবস্থার মধ্যে না যায় সেই বিষয়ে আমাদের কাজ শুরু করতে হবে। এখন আমরা আন্দোলনের সময় সবাই একটা প্ল্যাটফর্মে বা একসাথে ছিলাম, যে এখন অনেকের মধ্যে দ্বিধাবিভক্তি এসেছে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারে তাদের প্রোগ্রাম করতে হচ্ছে। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি। আমরা নাগরিক প্ল্যাটফর্ম, সেই জায়গা থেকে আপনাদের হেল্প করতে পারি। আমরা সকল সিভিল সোসাইটির সাথে কথা বলবো, পলিটিক্যাল দলের সাথে কথা বলবো, কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা পুনর্গঠন করতে পারি। এবং আপনারা আমাদের স্লোগানে দেখছেন যে আমরা বলছি সলিডারিটি হোক সবার মাধ্যমে। এই সলিডারিটির মাধ্যমে বাংলাদেশের দেশি বিদেশি যত ষড়যন্ত্র আছে সেগুলোকে আমরা প্রতিরোধ করব। প্রতিরোধ মাধ্যমে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে মধ্যে দিয়ে বাংলাদেশ নতুনভাবে বিশ্ব দরবারে বা মঞ্চে আবির্ভূত হবে। আমাদের আরেকটা কোশ্চেন এসেছিল আহতদের পরিবারের চিকিৎসা বিষয়ে, এই বিষয়ে কথা বলবেন ডাক্তার। এই গণঅভ্যুত্থানে হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে, বেসরকারি হিসাব করছে 30,000-এর উপরে মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত হসপিটালগুলোতে এমন অনেক আহত আছে যাদের হয়তো হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, যাদের এখনো পর্যাপ্ত চিকিৎসা হয়নি। 500-র উপরে মানুষ যারা দৃষ্টিশক্তি হারিয়েছে। এত ভয়াবহতম একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একটা দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আমরা আমাদের আহত ভাইরা যারা আছে তাদের চিকিৎসার বিষয় নিয়ে আমরা কিন্তু আমাদের হতাশার কথা জানিয়েছি। আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না দেখায় আমরা আমাদের উদ্বেগের কথা আমাদের প্রেস রিলিজের মধ্যে জানিয়েছি। আমরা চাইবো আমাদের যারা আহত আছেন তাদের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, এটা যেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়। আবার একই সাথে শুধু চিকিৎসা নয়, শহীদ পরিবার যারা আছেন, এমন অনেকেই শহীদ হয়ে গেছেন যারা হয়তো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো সেই পরিবার কিন্তু হাতের সংস্থান তাদের হচ্ছে না, সেই পরিবারগুলোর কিন্তু পুনর্বাসন প্রয়োজন। যারা পঙ্গু হয়েছে তাদের কিন্তু সারা জীবনের জন্য তাদের লাইভলিহুড অর্জন করার মতো ব্যবস্থাপনা প্রয়োজন। এই প্রত্যেকটা বিষয়ে এবং শহীদদেরকে, আহতদেরকে আমরা যেন স্মরণীয় করে রাখতে পারি, তাদের আকাঙ্ক্ষাকে জিতিয়ে রাখতে পারি, সেই ব্যাপারেও সরকার কতটুকু উদ্যোগী ভূমিকা পালন করছে সে ব্যাপারেও আমরা আমাদের পর্যবেক্ষণ কিন্তু জারি রেখেছি। আমরা সরকারের কাছে এই আহ্বানটা রাখছি এবং আমরা নিজেরাও অতি দ্রুত আহত এবং শহীদ পরিবার যারা আছেন তাদের পুনর্বাসনের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করব। আচ্ছা, এবং নাগরিক কমিটি আমরা আমাদের একটা হেলথ সেল গঠন করেছি, যেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে আপনারা পাড়ায় মহল্লায় গিয়ে যে শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের সাথে যোগাযোগ করুন। আমাদের পুরো বাংলাদেশে যারা ডক্টর সোসাইটি রয়েছে তাদের সাথে তাদেরকে কথা বলতে বলেছি, যাতে একদম পাড়ায় মহল্লায় যে বৃদ্ধ মহিলা আহত হয়েছে, যে বাচ্চাটা আহত হয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা একটা সেল গঠন করে দিয়েছি।